মাধ্যমে অনুষ্ঠানটাকে আরো প্রাণবন্ত করে তুলি। সবাই জোরে করতালি। অভিনন্দন আপনাকে। আপনি কোথায় আছেন? আচ্ছা, আরো অভিনন্দন। একজন সরকারি কর্মকর্তা হিসাবে আপনি এভাবে সাহিত্য চর্চার সঙ্গে আছেন, খুবই ভালো। আচ্ছা, আপনার বইটা পড়বো। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম নিজেও একজন সমাজের যে সমস্ত সীমাবদ্ধতা রয়েছে চিন্তিত মতামতের মাধ্যমে সেই সমস্যার সমাধান করবেন। বিদ্যালয় কুমড়ি এলাকা এর যে ঐতিহ্য আছে তার প্রমাণ আপনারা অলরেডি রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, যিনি একজন স্বনামধন্য ডাক্তার, উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের ভালো একজন অফিসার, তার প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আছেন। এই এলাকার বিভিন্ন ডিসিপ্লিনে যারা কৃতিত্ব অঞ্চল, ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমি তখন আলমডাঙ্গা রিওনো, আমি দেখেছি ওনাকে। এরকম আরো অনেক প্রতিভাবান ব্যক্তিত্ব এখানে আছেন যারা এলাকার মুখ উজ্জ্বল করেছেন। তারা সহ এই বিদ্যালয় সুধীবৃন্দ, ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আছেন মানুষ গড়ার কারিগরেরা, তাদের উপর সমাজের অনেক দায়িত্ব বর্তিয়েছে। বিশেষ করে মুজিবুর রহমানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তারই হাত ধরে আজকে এক অনন্য উচ্চতায় চলে গিয়েছে। চারণা আমাদের প্রতিটি ইঞ্চিতে রয়েছে, যার হাতের ছোঁয়া বা যার হাত নেই। সেজন্য শ্রদ্ধা জানাই সেই বীর বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ, নানা উপাধিতে ভূষিত বঙ্গবন্ধু সহ ব্যক্তিত্ব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। ৩০ লক্ষ শহীদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে এবং ২ লক্ষ মা বোনের প্রতি, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা আজকে এত সুন্দর আয়োজন করতে পারি, যার যার অবস্থান থেকে ভালোভাবে দাঁড়াতে পারি, কথা বলতে পারি। বাংলার সূর্য সন্তানদের প্রতি, যারা এখনো আমাদের মাঝে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। লাল সবুজের একটা পতাকা দিয়েছিলেন স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ড। শুধু তাই নয়, তিনি ৩.৫ বছর সরকারের দায়িত্ব পেয়ে যে যাত্রা আমাদের শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই যাত্রা তার রেখে যাওয়া সেই সিঁড়ি বেয়ে আজকে তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাঁটি পা করে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় চলে গিয়েছে। ৩.৫ বছরের সরকারে তিনি দিয়ে গিয়েছিলেন পদসোপান, তিনি দিয়ে গিয়েছিলেন সিঁড়ি, অর্থাৎ জাতির পিতা দিয়ে গিয়েছিলেন। এবং সেই সিঁড়ি বেয়ে আজকে বাংলাদেশ সর্বক্ষেত্রে একটা অভাবনীয় সফলতা অর্জন করেছে, অনন্য একটি উচ্চতায় আসীন হয়েছে। এক সময় সাহসী জাতি হিসাবে, বীরের জাতি হিসাবে আমাদের খ্যাতি ছিল। সারা বিশ্ব আমাদেরকে শ্রদ্ধা করত। দেশাত্মবোধের কোন অনুভূতিতে তারা আমাদেরকে স্মরণ করে কাজ করত। একটি দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিয়ে যে বিরল ইতিহাস রচনা করেছিল, সেই রচনার ঐতিহ্য, সেই রচনার দাবিদার আমরা এই বাঙালিরা। আর সেজন্য সারা বিশ্ব আমাদেরকে শ্রদ্ধা করে, মাথা অবনত করে আমাদের দেশাত্মবোধের প্রতি, আমাদের দেশপ্রেমের প্রতি। এবং তারা অনুপ্রাণিত হয়ে সারা বিশ্ব আজ আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে। কিন্তু আমরা তলাবিহীন ঝুড়ি হিসাবে পরিচিত একটি দেশ ছিলাম। আমাদের দারিদ্র ছিল, খাদ্যের অভাব ছিল, গরিব দেশ হিসাবে পরিচিতি ছিল। সেই অবস্থা থেকে আজকে কিন্তু আমরা উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য খ্যাতি অর্জন করেছি, রোল মডেল হিসাবে দাঁড়িয়েছি। সারা বিশ্ব আজকে তাদের উন্নয়নের যাত্রাকে শুরু করে আমাদেরকে স্মরণ করে। এত স্বল্প সময়ে একটি দেশ অর্থনৈতিকভাবে দাঁড়িয়েছে, একটি দেশ ডিজিটালি অনেক দূর এগিয়ে গিয়েছে। কাজেই সেই খ্যাতি কিন্তু আমরা অর্জন করেছি। এখন সময় এসেছে এই খ্যাতিকে ধরে রাখার। এই অর্জনকে ধরে রাখতে হলে, এই অর্জনকে আরো বেশি শানিত করে বিশ্বের দরবারে ১ নম্বরে পৌঁছাতে হলে আজকের যে
প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি, সেই প্রতিষ্ঠানের মতো বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা রয়েছে। কারণ আমাদের আমরা 2030-এর মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রা, সর্বোপরি 2041-এর মধ্যে সুখী, সমৃদ্ধ এবং মেধা সম্পন্ন জাতি গঠনের স্বপ্ন যাত্রা নিয়ে এগিয়ে চলেছি। এই স্বপ্ন যাত্রাকে সফল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবারের বাজেট অধিবেশনেও একটি ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা নতুন একটি যুদ্ধ করতে চাই। সে যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ, সে যুদ্ধ দেশের যে পতাকা সেটিকে সমুন্নত করার যুদ্ধ। একসময় ভূখণ্ড রক্ষার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, জাতীয় পতাকা অর্জনের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে কিন্তু সেই যুদ্ধ নয়, আজকের যুদ্ধ নতুন আঙ্গিকে এসেছে। এই যুদ্ধ হচ্ছে উন্নয়নের যুদ্ধ। এই যুদ্ধে আমাদের সকলকেই শরীক হতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই যুদ্ধে আমাদের অন্যতম সৈনিক এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রবলমতী ছেলেমেয়েরা, যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, যারা এদেশের কাণ্ডারি। কারণ 2041-এ আমি হয়তো এই সারিতে থাকবো না, হয়তো না, আমি থাকবো না এই সারিতে, আমি চলে যাব বৃদ্ধাদের সারিতে অথবা অকেজোর সারিতে। তারা দায়িত্ব নেবে, আমার মতো তারা দায়িত্ব নেবে আজকে যারা প্রাণবন্ত ভাবে এই আয়োজন করেছেন তাদের সারিতে। কাজেই তাদেরকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আমাদের যে এগিয়ে যা বাংলাদেশ, আজকে বাংলাদেশের প্রতিটি পরতে ব্যাপক খ্যাতি রয়েছে। আমরা প্রতিটা ক্ষেত্রে, সেজন্য সবার আগে আমাদেরকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এর জন্য সবচেয়ে বড় ভূমিকা রয়েছে মানুষ গড়ের কারিগর নামে খ্যাত শিক্ষকদের, ভূমিকা রয়েছে অভিভাবকদের, ভূমিকা রয়েছে পরিচালনা পর্ষদের। আমি এই জেলায় যোগদান করার পরে 2 মাসের মাথায় একটি নির্দেশনা পত্র পাঠিয়েছিলাম। সেই নির্দেশনা পত্রটা আমার মন গড়া কোনো নির্দেশনা পত্র নয়, মন্ত্রণালয় থেকে প্রেরিত বিভিন্ন সময়ের নির্দেশনা দিয়ে একটি নির্দেশনা পত্র আমি তৈরি করে দিয়েছিলাম। আমার নির্দেশনাটা সম্পূর্ণ 26 দফা সম্বলিত ছিল। সেই দফায় ছিল অ্যাসেম্বলি থেকে শুরু করে জাতীয় পতাকার যথার্থ সম্মান, স্কুলে হাজিরা, আমাদের শিক্ষকদের যথাসময়ে, প্রধান শিক্ষকের একটু আগে এবং অন্যান্য শিক্ষকদের তার পথ ধরেই, অন্তত বাচ্চারা স্কুলে উপস্থিত হওয়ার আগেই যেন আমার শিক্ষকেরা স্কুলে থেকে অ্যাসেম্বলির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে এবং বাচ্চারা যাতে যথাসময়ে তাদের আশা দেখে আসতে পারে, সেজন্য নির্দেশনা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন অফিস অঙ্গন, বিদ্যালয় প্রাঙ্গণ। কারণ আমাদের ছেলেমেয়েরা যাদের চেয়েছিলাম ওয়ান ডে ওয়ান ওয়ার্ড শেখাতে, এবং বিদ্যালয়ের ছাত্রীদের বা ছাত্রদের জন্য সবচেয়ে বড় যে প্রয়োজন মিড ডে মিল, অর্থাৎ টিফিন, যেটির জন্য সরকার যুদ্ধ করছে। আমরা মাঠ প্রশাসনে যারা আছি তারা প্রতিনিয়ত দর্শন খাবার, সব থেকে প্রাণের ছোঁয়া দিয়ে তৈরি খাবার, হাইজেনিক খাবার বাচ্চাদের জন্য। সেজন্য এখানে যারা মায়েরা আছেন, শিক্ষকেরা আছেন, অভিভাবক বৃন্দ আছেন এবং আমাদের এলাকার সুধী সমাজ আছেন, তাদের কাছে দাবি রাখবো, বাচ্চারা দীর্ঘক্ষণ স্কুলে থাকে, তাদের এই জায়গাটা নিশ্চিত না হলে তারা কিন্তু সারাদিন আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারবে না, তাদের মেধাকে কাজে লাগাতে পারবে না। সেজন্য স্কুলে যেন এই বিষয়টি নিশ্চিত হয়, প্রধান শিক্ষকের প্রতি বিনীত আহ্বান রাখবো। প্রধান শিক্ষক যদি মনে করেন আমার স্কুল আমার স্বপ্ন, সেই জায়গাটি অবশ্যই আমাদের স্বপ্নে সর্বশিখরে পৌঁছাতে বাধ্য। আমরা সকলেই কুড়ে ঘর থেকে আজকে বিল্ডিং এর মালিক। কে বলতে পারি এখানে যে আমার কুড়ে ঘর ছিল না? আমার না থাকলেও আমার পূর্বপুরুষের কুড়ে ঘর ছিল। সেই কুড়ে ঘর থেকে শ্রম দিয়ে, মেধা দিয়ে, আমাদের আন্তরিকতা দিয়ে আজকে আমরা বিল্ডিং তৈরি করেছি। আমিও চাই আমার প্রতিটা বিদ্যালয় প্রাঙ্গণ বিল্ডিং এ পরিণত হোক। এটি শুধুমাত্র অবকাঠামোগত দিক দিয়ে নয়, আজকে সারা বাংলাদেশে সরকার অবকাঠামোগত যে ছোঁয়া তা দিতে বাকি রাখে নাই, সামনে আরো বেশি দিয়ে বাকি অপূর্ণতা পূর্ণ করবে। কিন্তু আমাদের সব মিলিয়ে স্কুলটাকে একটা মডেল স্কুলে আমরা দাঁড় করাতে চাই। এই স্কুল দেখে যেন সারা বাংলাদেশ, সারা বিশ্ব বলতে পারে স্কুল একটি আছে লোহাগাড়ায়।
সেই স্কুলের নাম কেটিএম মাধ্যমিক বিদ্যালয়। এর জন্য প্রধান শিক্ষকের আন্তরিকতা প্রয়োজন, প্রত্যেকটি শিক্ষকের আন্তরিকতা প্রয়োজন, এলাকাবাসী। আমরা এখন বলয়ের বাইরে কাজ করার সুযোগ এসেছে, সময় দিয়ে সেটিকে নিত্য নৈমিত্তিক কর্মসূচির অংশ হিসাবে ধরে নিয়ে বাচ্চাদের সেদিকে যোগ দেয়ানো। এতে বাচ্চাদের মনের বিকাশ হবে, তারা সুস্থ মনের মানুষ হিসেবে গড়ে উঠবে, প্রকৃত শিক্ষিত মানুষ হিসাবে গড়ে উঠবে। সেদিকে আপনাদেরকে বিশেষ যোগ দেওয়ার জন্য আহ্বান জানাবো। বিদ্যালয়ের বাথরুম যেন যে কোনো মূল্যে বাচ্চাদের ইউজেবল থাকে, সেজন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো। আমার প্রতি আহ্বান জানানো হয়েছে যে আমি যাতে স্কুলের খেয়াল রাখি। এই সারিতে যারা বসা আছেন তারা যদি একটু হাত বাড়ান তাহলে কি আর আমার খেয়াল রাখা প্রয়োজন হয়? কারণ আপনাকে দিয়েই তো আমি, সরকারকেও আপনাকে বাদ দিয়ে নয়। কারণ সরকারের টাকশাল নাই, আমার আসলে গলা বসা, আমি কথা বলতে পারছি না। সরকারের টাকশাল নেই, সেখান থেকে টাকা ছিঁড়ে ছিঁড়ে দেবে। আপনার আমার পয়সা দিয়ে এই যে জনগণ বসে আছেন, এদের পয়সায় আমার বেতন হয়, কাজেই তাদেরকে সেবা দিতে আমি বাধ্য। আমি বড় অফিসার নয়, আমি শুধু তাদের সেবক। সেই মানসিকতা নিয়েই আমাদেরকে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে। আমরা প্রথম সারিতে যারা আছি তারা নিশ্চয়ই সেই মানসিকতা নিয়েই কাজ করি। আমি এখানে জেলা প্রশাসক নই, আমি এখানে এই এলাকার মানুষের হক দিতে এসেছি। আমার কাছে তাদের অনেক দাবি দেওয়া আছে, তাদেরকে সেবা করার জন্য এসেছি। আমাদের প্রত্যেকেরই সেই জায়গাটা তৈরি করতে হবে, সেই জায়গাটা তৈরি করার এখন সময় এসেছে। আপনারা আয়োজন করেছেন, এই আয়োজন দিয়ে এই এলাকা ধন্য হয়েছে। এই আয়োজন শুধু আজকের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনাদের এই এলাকাকে একটা আদর্শ মডেল এলাকা হিসাবে গড়ে তোলার জন্য আপনারা সকলেই শরীক হন। আমাদের সরকারি তরফ থেকে আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার, কিন্তু উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। আজকে সমাজে অনেক সামাজিক ব্যাধি রয়েছে, সেই ব্যাধিগুলোকে দূরীভূত করতে হলে পাশাপাশি বাদ দিয়ে আমার সেই লক্ষ্য হাতিয়ার। আপনারা যদি সামাজিক আন্দোলন গড়ে তোলেন, ঝাড়ু মিছিল নিয়ে আসবে এবং ওই ঝাড়ুই সবচেয়ে বড় ওষুধ। কারণ আপনি আপনার এলাকার হাড়ির খবর, নারীর খবর জানেন, যেটি পারিবারিক বলয় থেকে যদি আপনি দুর্নীতি দমন করা না শেখান, বাচ্চাদের আদর্শ অনুপ্রাণিত না করেন, তাহলে কখনই দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি তার রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়ে আপনি ডিসি হিসাবে সে ঘুষ নেবে না, এসপি হিসাবে ঘুষ নেবে না, শিক্ষক হিসাবে অনিয়ম করবে না, এটি শেখাতে পারবেন না। সেজন্য পারিবারিক বলয় থেকে তাকে দুর্নীতিকে না বলা শেখাতে হবে। সব থেকে বড় আগে শেখাতে হবে মিথ্যা বলা মহাপাপ। আমরা মিথ্যা বলবো না, বড়দেরকে সম্মান করব, বড়দেরকে শ্রদ্ধা করব, অপরের হক নষ্ট করব না। এই জায়গাগুলো যদি বাচ্চাদের মধ্যে আপনারা ঢুকিয়ে দিতে পারেন, তাহলে আর ঢাকঢোল পিটিয়ে আপনাকে দুর্নীতি বন্ধ করতে হবে না। আমরা মামা চাচার কাছে যাওয়া লাগবে না, বিনা পয়সায় চাকরি হবে, কিন্তু মেধা লাগবে, কলমের ধার লাগবে। ওই মামা চাচার কাছে যে তদবির করে চাকরি হবে না। আমি 39 জন কর্মচারী নিয়োগ দেব, সেখানে যার মেধা ভালো সেই চাকরি পাবে, সেভাবেই পড়াশোনা করে। কাজে আমার ক্ষমতা কিন্তু অনেক সীমিত, কিন্তু একজন উদ্যোক্তা অনেক ক্ষমতাবান। আমাদের আইসিটি প্রতিমন্ত্রী কয়েকদিন আগেও বলেছেন, আপনারা টিভিতে দেখেছেন, যে উদ্যোক্তারা চাকরি করে না, চাকরি দেয়। তা চাকরি করা ভালো নাকি চাকরি দেওয়া ভালো? আমরা সেই জায়গাটা তৈরি করতে চাই। চাকরি অবশ্যই আমরা করব, আমাদের মধ্যে সুযোগ যারা পাবেন তারা অবশ্যই আসবেন। আমাদের সন্তানেরা এই যে একজন প্রোগ্রামে বলবো, আপনাদের সকলের কথা শুনে যেতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমার আসলে অনেক ব্যস্ততা আছে অন্যদিকে, আমি সেদিকে যাব। আপনাদের কথা আমাকে জানালে আমি হাজির হব আপনাদের মাঝে, এবং আপনাদের পাশে থাকতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো, আনন্দ বোধ করবো। তবে সবার আগে যে দাবি রাখবো, এলাকার যারা কৃতি সন্তান আছেন, আজকে অনেকেই এখানে হাজির হয়েছেন, তারা পারেন আপনাদের এলাকাকে সোনার এলাকা করতে। আমরা আর দু একটি কথা বলেই আমি শেষ করব। আমরা সামনে 2020 সালকে কিন্তু অন্যতম একটি সাল হিসাবে নিয়েছি। এটি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা মুজিব বর্ষ হিসাবে ঘোষণা করেছি সরকারের তরফ থেকে, এবং সেজন্য বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা আমাদের এই বছরটাকে সাজিয়েছি। কিন্তু সেই সাজানো শুধু বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কেটে আনন্দ উৎসবের মধ্য দিয়ে নয়, এই বাংলার প্রতিটি ইঞ্চি যাতে শানিত হয়, সমৃদ্ধি আসে বাংলার প্রতিটি ইঞ্চিতে, সে কারণেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন, আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছেন।
এবং এই তাড়ানোর সঙ্গে আপনাকেও কিন্তু শরীক হতে হবে। কারণ আমি একা জেলা প্রশাসক, আপনার এলাকায় আসতে আমার হয়তো 6 মাস লাগবে, পুরা জেলা ঘুরে আসতে আমি 6 মাসে একদিন হয়তো আপনার বা তাও পারবো কিনা সন্দেহ, আপনার এলাকায় আসতে পারবো। কিন্তু আপনি কিন্তু প্রতিনিয়ত এই এলাকায় থাকেন। ঠিক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে, অনুদান দেওয়ার ক্ষেত্রেও আমার হাত কিন্তু ওই পর্যন্তই, অর্থাৎ পুরা এলাকার দায়িত্ব আমার সরকার আমাকে দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি হিসাবে আমি এই জেলার সেই দায়িত্বটা পালন করি। কিন্তু আপনি আপনার এই কুমড়িকে, আপনার এই কেটিএম মাধ্যমিক বিদ্যালয়কে সোনার মাধ্যমিক বিদ্যালয়ে, সোনার এলাকায় পরিণত করতে পারেন। আপনাদের সেই সহযোগিতাটা আমরা চাই, কারণ আমরা স্বপ্ন নিয়েছি আমার গ্রামে এই পরিষ্কার পরিচ্ছন্নতা ছড়িয়ে যাবে, পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর নিশ্চিত হবে। অর্থাৎ এই স্কুলের হাত ধরে আমি কৃপণতা থাকবে না, আমি আমার সম্পূর্ণ আন্তরিকতা দিয়ে যতটা সম্ভব এই কুমড়ি স্কুল বা এটিএম মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সহযোগিতা করব। কিন্তু সেই সঙ্গে আপনাদের শরীক হতে হবে এবং আজকের এই আয়োজনের মধ্য দিয়ে এই শপথ আমরা নেই যেন আমাদের আগামী প্রজন্মের প্রতিটি সন্তান, প্রতিটি সৈনিক যেন দক্ষ এবং সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, একজন যোগ্য সৈনিক হিসাবে দেশের সেবায় নিয়োজিত হতে পারে। তাহলেই আমরা পাবো আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির আজীবন লালিত সেই সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, শোষণ বঞ্চনাহীন একটি সোনার বাংলা। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নযাত্রা, সেই স্বপ্নযাত্রার সফল পরিণতি, সেই জায়গা আমরা সকলেই দিব। এই প্রত্যাশা রেখে মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত, বাল্য বিবাহ মুক্ত সুন্দর একটি আদর্শ নড়াইল আমরা গড়ব। এই নড়াইল অনেক ঐতিহ্যের নড়াইল, মুক্তিযুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ নড়াইল, সাংস্কৃতিক অঙ্গনে দীপ্ত পদচারণায় পা রেখে যাওয়া অঙ্গন। এখানে আছে উদার শঙ্কর, রবিশঙ্কর, মুসলিম উদ্দিন বয়াতি, বিজয় সরকার, এস.এম. সুলতান সহ আরো অনেক সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভাবান যেগুলো মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রিকে লোকাল পর্যায়ে আমরা রিপ্রেজেন্ট করি। আমরা জানি তিনি কিভাবে ছুটছেন, প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বিভিন্ন প্রজেক্ট নিচ্ছেন, সেটি বাস্তবায়নের চেষ্টা করছেন। ইতিমধ্যে অনেক অ্যাচিভমেন্ট আমাদের এসেছে, আমরা পেয়েছি হাটবাড়িয়া জমিদার বাড়িতে প্রায় 53 কোটি টাকা ব্যয়ে একটি পার্ক, আমরা যেটি নাম দেব ডিসি ইকো পার্ক, কারণ এটি জেলা প্রশাসকের উদ্যোগ, কিন্তু বাস্তবায়ন করেছেন আমাদের সাথে পাশে থেকে আমাদের সেই নেতা, আপনাদের নেতা, আমার তো নেতা না, আমার হচ্ছে অভিভাবক, এই এলাকার জনপ্রতিনিধি মাশরাফি বিন মুর্তজা এখানে কাজ চেষ্টা করছেন। আমাদের আরো একজন ব্যক্তিত্ব আমিনুল ইসলাম, এএফএম আমিনুল ইসলাম। আপনাদের প্রথমত 8টি বিভাগে অলরেডি প্রকল্প থ্রো হয়ে গিয়েছে, কাজ শুরু হয়ে যাচ্ছে। এরপরে আমাদের প্রতিটা জেলায় এই শান্তি নিবাস স্থাপন হবে। আমার এটিকে সাধুবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এটি সুপ্ত বাসনা ছিল অসহায় দুস্থ মানুষের জন্য একটা সুন্দর শেল্টার দেয়া, সেটি সারা বাংলাদেশেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। এই দুস্থ মানুষের জন্য করবেন, অনেক লাভ হবে। আমরা প্রত্যন্ত অঞ্চলে কম্বল দেই বা এটি আমরা চাই যে আপনারা গরিব মানুষকে গোপনে এই মেসেজগুলোকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবেন সকলে মিলে, এই প্রত্যাশায় শেষ করছি। আপনাদের এই প্রোগ্রামের সফলতা কামনা করছি। খুব ভালো লেগেছে, চমৎকার আয়োজন, সারা দিন ব্যাপী বা রাতেও আপনাদের সাংস্কৃতিক আয়োজন আছে। প্রতিটা পর্বে থাকতে পারলে আমারও খুব ভালো লাগতো, কিন্তু প্রতিটা পর্বে থাকার মতো সময় বা শক্তি আমার নেই, আমাকে যেতে হবে। আমি আপনাদের মাঝার থেকে বিদায় নেব, আপনাদের সাথে আছি, এই কথা শুধু রেখে যাব। ধন্যবাদ সকলকে। বিদ্যান উচ্চতে সর্বজ্ঞ, গর্জে উঠছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা 2021-এর প্রকল্পের কথা শুনলাম, 2041-এর মিশনের কথা শুনলাম, মুখ থেকে শুনলাম। আমি দিব, কিন্তু এখানে যারা আসছেন, যারা বিশেষ ব্যক্তিত্ববর্গ, তারা এই ফান্ডটাকে আমাদের মেয়েদের জন্য, অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয়ে একটি চেঞ্জ রুম তৈরি করার জন্য সরকারের তরফ থেকে বিশেষ নির্দেশনা আসছে। আর এটি বিদ্যালয়ের সততা সংঘ এবং সততা স্টোর যেন স্ট্রং থাকে, কারণ বাচ্চাদেরকে নৈতিকতা শেখানোর জন্য এটি কিন্তু আমাদের বিশেষ উদ্যোগ। প্রতিটা স্কুলে একটা করে সততা স্টোর থাকবে, যেখানে বিক্রেতা থাকবে না,
ক্রেতা তার পছন্দ বিশেষ গুরুত্ব দিয়ে এবং তাদের বাড়তি খেলাধুলার আয়োজন করে দিয়ে আপনারা সেই পরিবেশটা তৈরি করবেন। ধন্যবাদ। সবাই বলে মিথ্যেবাজি বকিস না আর খবরদার, এমন ধারার ধমক দিলে কেমন করে শিখবো সব। সবাই বলে মূর্খ ছেলে, বলবে আমায় গোবর্ধক। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর, বর্ষা এলে ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর। গাধার কেন শিং থাকে না, হাতের কেন পালক নেই, গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধিন ধিন, সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে, কেমন করে রাখবে টিকি, মাথায় যদি টাক পড়ে ভূত যদি না থাকে। বই পড়ি, জ্ঞান অর্জন করি, দেশকে গড়ে তুলি। ধন্যবাদ। रातों की मेरी नींद उड़ाई गई, नशे में तेरे मुझको डुबाई गई, ऐसे मुझे दूर तू काय को ये झूठे वादे करके पलाई गई, न जाने कितनों को रुलाई गई, और झुमकों से दिल को चुराई गई, आजा तुझे लेके चल जाए को ओ सैया सैया वे, ओ सैया वे, मैं लड़की सीधी सादी सी, बोतल पीली है आधी सी, मुझे खींचे तेरी होड़, उससे আসসালামু আলাইকুম। আমি রইস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে ঘোষণা আজকে দিতে যাচ্ছি